দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ৪ দিনের জাপান সফরে রয়েছেন। আমরা দেখেছি তিনি জাপান সফরে গিয়েছেন। কালকের আগের রাতে মধ্যরাতে তিনি ফ্লাইটে চেপেছেন এবং জাপানে গতকালকে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে। সেই ঘোষণা কি সেটা নিয়ে নানা রকমের চাঞ্চল্য তৈরি হয়েছে। এরকম কথা যখন দেখছি তখন প্রধান উপদেষ্টা জাপানে বিভিন্ন রকমের বৈঠক করছেন, কিন্তু জাপানের এই সফর আসলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় সফর না, একটা সম্মেলনে মানে যোগদানের জন্যই তিনি গিয়েছেন। জাপান সরকারের আমন্ত্রণে গিয়েছেন এমনটা বলা যাবে না, এবং জাপান সরকারের সঙ্গে তেমন কোনো ব্যবসায়িক ব্যাপার লেনদেন এরকম হওয়ার সম্ভাবনাও খুব কম। যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন জাপানের সঙ্গে $1 বিলিয়ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম সম্ভাবনার কথা প্রতিটা সফরের, বিদেশ সফরের প্রাক্কালেই তিনি বলেছেন, কিন্তু কোনোটাই আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এবারও তেমনটা হবে এরকমটা অনেকে বলছেন, কিন্তু জাপান সফর থেকে ফিরে আসার পরে দেশে নতুন কিছু ঘটবে এই আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফরে গেছেন দেশের একেবারে ক্রান্তি লগ্নে। আমরা সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম। দেশ যখন অস্থির, চতুর্দিকে আন্দোলন সংগ্রাম এগুলো চলছে, সচিবালয় যখন অস্থির, সেরকম একটা মুহূর্তে তিনি জাপান সফর গেলেন। জাপান সফরকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, এরকম সময় তিনি কেন গেলেন। জাপান সফর যখন রাজনৈতিকভাবে দেশে উত্তেজনা ছড়াচ্ছে তখন জাপান সফরটা আদতেও প্রয়োজন ছিল কিনা এরকম আলোচনার মাঝে তিনি গিয়েছেন, কিন্তু দেশে ফিরে নতুন কিছু ঘটবে এরকম প্রত্যাশা অনেকে করছেন। কিন্তু সেই নতুন কিছুটা কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনূস কি ঘোষণা করতে চলেছেন সেই আলোচনা করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের জাপান সফরে তিনি গতকালকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাতে তিনি আবারও ওই পুরনো কাসুন্দিই ঘেটেছেন। জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশে নির্বাচন করবেন, সেই কথাই আবার পুনর্ব্যক্ত করেছেন। এমনটাই প্রেস ব্রিফিংয়ে, প্রেস উইং থেকে জানানো হয়েছে। অর্থাৎ সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি, বরং সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আরও বেশি শক্তিশালী হয়েছে এমন ধারণা করা হচ্ছে। এবং সরকার যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিচার করছে রাজনৈতিক দলগুলো, সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর সরকারের ভাবনায় কতগুলো রাজনৈতিক দল তার পক্ষে অবস্থান নিচ্ছে, কতগুলো রাজনৈতিক দল বিপক্ষে আলোচনা করছে, সেই সংখ্যাটা বিচার করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিএনপি প্রায় একা হয়ে যাচ্ছে সরকারের কাছে, এরকম প্রসঙ্গও সামনে আসছে। তার মানে হচ্ছে যে সরকার সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে ফেলছে। এই আলোচনাটা পাকাপোক্ত হিসেবে সামনে আনা হচ্ছে। বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের, জনগণের কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে? সব মিলিয়ে হয়তো 10%-এর প্রতিনিধিত্ব করে। তো 10%-এর প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর মতামত যদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি করে, তাহলে সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে। আবার আরেকটা প্রসঙ্গও রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা 46টিরও বেশি। এই 46টি দলের নাম কি বর্তমান সরকার আদৌ জানে? আমার মনে হয় জানে না। কারণ তারা যে কার্যক্রমেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সেখানেই আমরা তাদের মুখে শুধুমাত্র 3টি থেকে 4টি-5টি দলের নাম শুনছি। সেই 3টি দলের নাম যখন শোনা যাচ্ছে তখন এনসিপির নাম আসছে, অথচ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিতই না, ওই 46টা দলের মধ্যেই না। তারা বিএনপিকে চেনে, জামাতকে চেনে, এনসিপিকে চেনে, এর বাইরে কাদেরকে চেনে? আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, যিনি প্রধান উপদেষ্টার সম্পর্কে ভাতিজা হন, ভাইয়ের ছেলে, তার কথাই শুনছিলাম যে তিনি যে 4-5টা দলের নাম বললেন সেখানে তার 4 নম্বর দল, 3 নম্বরে 1 নম্বরে বিএনপি, জামাত,
এনসিপি এবং 4 নম্বরে তিনি দলের নাম বললেন, একটা ইস্যুতে বললেন যে বিভিন্ন দলই তো কথা বলছে, বিএনপি কথা বলছে, জামাত কথা বলছে, এনসিপি কথা বলছে, এবি পার্টি কথা বলছে। এবি পার্টির নাম তিনি 4 নম্বরে বলেছেন। তার মানে হচ্ছে এবি পার্টি সরকারের বেশ কাছের একটা পার্টি। এবি পার্টি কারা? যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সর্বস্ব দল, এবং অভিযোগ রয়েছে যখন আওয়ামী লীগের সময়ে জামাত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং জামাতের নিবন্ধন বাতিল করা হলো, তখন জামাতের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নেতাকর্মী এই পার্টিটার জন্ম দিলেন, যারা মনে করলেন যে এই পার্টিটা জামাতের বিকল্প হবে এবং তারা নিবন্ধন নিয়ে জামাতের রোল প্লে করবে যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করে। কিন্তু আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করলো না, তাদের সেই প্রত্যাশাও পূরণ হলো না, এবং এখন বাস্তব অর্থে দেখা যাচ্ছে এবি পার্টি মূলত প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব দল, বাংলাদেশে তাদের কোনো তেমন অস্তিত্বই নেই। তো সেই দলের নাম যখন সরকারের কাছে 4 নম্বর অবস্থানে থাকে, তখন বোঝাই যায় যে সরকার মোটামুটি অন্ধের মতো এক ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এখন পর্যন্ত যে 20-22টা দলের সঙ্গে বৈঠক করেছে, সেই ক্ষেত্রে বিএনপি ভার্সেস 22টা দল এরকম পজিশনে তারা যেতে চাচ্ছে। অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করছে, বাকি কোনো দলই স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি। সুতরাং বিএনপিকে একটা মাত্র দল এবং বাকি 22টাকে 22টা দল এরকম আখ্যা দেওয়ার চেষ্টা করছে। অপূর্ব জাহাঙ্গীরের সেই কথার মাধ্যমেও সেটা স্পষ্ট হয়েছে যে তারা সংখ্যানুপাতিক দৃষ্টিতে দেখছে দলগুলোকে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট কে করছে সেই অনুপাতে দেখছে না। তার মানে সরকার এক ধরনের বোকার স্বর্গরাজ্যে বাস করছে। গতকালকে আমরা যখন বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছি, তখন দেখেছি লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণ। বিএনপি বাদ দিয়ে আর কোনো দলের পক্ষে মানে রাজনৈতিক দল যারা রয়েছে, হ্যাঁ হেফাজত ইসলাম যেহেতু রাজনৈতিক দল নয়, হেফাজত ইসলাম যদি ডাক দেয় তাহলে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারে সারা দেশে তারা। তাছাড়া কেউ কি ঢাকায় এত বড় সমাবেশ করার ক্ষমতা রাখে? জামাতও কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে তাদেরকে টাইম দিলে, সারা দেশ থেকে লোকজন আনলে একটা বড় সমাবেশ করার ক্ষমতা রাখে। কিন্তু বিএনপিকে বাদ দিলে, তারপরে যদি জামাতকে বাদ দেওয়া যায়, হেফাজত যেহেতু রাজনৈতিক দল নয়, এমন কোনো রাজনৈতিক দল রয়েছে যে ঢাকায় তাদের 10,000 লোকের সমাবেশ করার ক্ষমতা রয়েছে? আমার মনে হয় নেই, কোনো দলেরই নেই। তো কোনো দলেরই যেহেতু নেই, সেহেতু কোন প্রেক্ষাপটে সরকার সংখ্যানুপাতিক মানে রাজনৈতিক দলের সংখ্যা বিবেচনা করছে, যে কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো, কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো না, এইভাবে বিচার যখন করছে, তখন সরকারের একগুঁয়ে অবস্থা বোঝা যাচ্ছে। আবার অনেকে বলছেন জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। নতুন সিদ্ধান্ত কি? যেমন অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, জনগণকে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনতে পারলে প্রফেসর ইউনূস থাকবেন না। তিনি বরং সাংবাদিকদের উপস্থাপককে উল্টা প্রশ্নই করেন, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারলে প্রফেসর ইউনূস একদিনও ক্ষমতায় থাকবেন? এই প্রশ্ন করেন। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস যদি ক্ষমতায় থাকতে না চান, রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি আনা না যায়, তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন, এবং সেই সম্ভাবনাই এখন পর্যন্ত প্রবল। জাপান সফর শেষে সেরকম একটা ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যখন বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে, এবং বিএনপি স্পষ্ট অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে, শোডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে। আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না, এটা সরকারও জানে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে তো 24 ঘন্টাও টিকতে পারবেন না। আবার মির্জা আব্বাস বলেছেন যে সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনূস পদত্যাগের নামে নাটক করছেন। নুরুল হক নূরের দল বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগের নাটক করছেন। এই যে কথাগুলো সরকারের জন্য কাল হবে। সরকার, প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফেরার পরে দুটো কাজ করতে পারেন আমার মনে হয়। বিএনপিকে যেহেতু আস্থায় নেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু নতুন যে আলোচনা শুরু করানো হয়েছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে, জাতীয় সরকারের প্রসঙ্গ, সেই জাতীয় সরকারের পদ্ধতিতে আলোচনা শুরু করার একটা চেষ্টা আমরা দেখতে পারি, যেখানে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হবে। কিন্তু বিএনপিকে জীবনেও জাতীয় সরকারের ইস্যুতে রাজি হবে? আমার মনে হয় না যে বিএনপি এত বড় রাজনৈতিক ভুল করবে। তার মানে হচ্ছে সেটাও ব্যর্থ হওয়ার
একটা উপক্রম রয়েছে। তাহলে প্রফেসর ইউনূসের সামনে পথ খোলা কি? সামনে পথ খোলা হয় বিএনপিকে এবং সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করা, নতুবা তার ওই সংখ্যাতত্ত্বের বিচারে যে 22টা দল আমাকে সমর্থন দিচ্ছে, সুতরাং সরকার যেটা ইচ্ছা সেটা করবে, সেই প্রত্যাশা পূরণ হবে না। যখন আর্মি আস্থায় নেই এবং আজকে তিন বাহিনী থেকে জানানো হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে জানানো হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এতটুকু ছাড় দেয়া হবে না। সুতরাং করিডোর, বন্দর, এই বিষয়গুলোতেও যে তিন বাহিনীর সাপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত হয়েছে। এরকম পরিস্থিতিতে তার সম্মানজনক একটা পথ খোলা থাকবে, সেটা হচ্ছে যে পদত্যাগ করা। সেই পদত্যাগ করার ইস্যুতেই কি প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং প্রধান বিচারপতি পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন যেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা, নাকি এই সরকারের মধ্য থেকে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হবে, নাকি এই সরকার ভেঙে দিয়ে নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে 90 দিনের জন্য, যারা শুধুমাত্র নির্বাচনের কাজ করবে। এই প্রসঙ্গগুলো সামনে এসে যাচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন সংস্কারের কথা যদি বলি, তাহলে সংস্কারের টপ 13টা যে পয়েন্ট, সেই টপ 13টা পয়েন্টেই সমাধান হয়নি, বিএনপি একটাতেও রাজি হয়নি। সুতরাং সংস্কার কার্যক্রমও আগানো সম্ভব হচ্ছে না। বিচার একদিনের কাজ নয়, তাড়াহুড়া করে বিচার করতে গেলে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ বিচার পরবর্তীতে আমরা এমন চিত্র দেখতেও পারি যে আজকে কোনো একজনের ফাঁসির আদেশ দেওয়া হলো, তারপরে পট পরিবর্তনের পরে বীর বিক্রমে তিনি কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে শাহবাগে দাঁড়িয়ে বললেন যে আমি আজ মুক্ত, আমি আজ পাখির ডানা মেলে উড়ে বেড়াবো, আমাকে বাধা দেওয়ার কে আছে? সেরকম পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবে না, কারণ সেরকম উদাহরণ বাংলাদেশে অলরেডি ঘটে গেছে। এইরকম বাস্তবতায় সরকার কি করবে সেটা একটা বড় বিষয়। তবে আমার মনে হয় যে জাপান সফর শেষে সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান ক্রান্তি লগ্নে নতুন কোনো সিদ্ধান্তের দিকে সরকারকে যেতে হবে। সেই সিদ্ধান্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কার পক্ষে গেল কি গেল না, আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে বলে আসছি যে সিদ্ধান্তটা কার পক্ষে গেল কার পক্ষে গেল না, দ্যাট ডাজ নট ম্যাটার। একটা মাত্র পয়েন্ট আমাদের বিবেচ্য, সেটা হচ্ছে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে থাকলো কিনা। সেই পয়েন্টেই আমরা অবিচল থাকতে চাই। দর্শক, আপনার কি মনে হয়, জাপান সফর শেষে সত্যি কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন? পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ কি খোলা থাকলো? আর সেই আলোচনায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।